কুড়িগাছিতে অনলাইন সৎসঙ্গ হচ্ছে। সৎসঙ্গ হওয়া মানে হচ্ছে আমরা কতিপয় লোক মিলে শ্রী শ্রী ঠাকুরের গুণগান করি, তার অমূল্য কথাগুলো আলোচনা করি, সেগুলো মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করি এবং নিজে আত্মশুদ্ধ হওয়ার চেষ্টা করি এবং যাতে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠান ক্রমবর্ধমান হয়ে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সেই চেষ্টা আমরা করি। তার জন্য এই সৎসঙ্গের মূলে রয়ে গেছেন দেওঘরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং বর্তমানে তার শোণিত দ্বারা প্রবাহমান যাদের মধ্যে তারাই রয়ে গেছে কর্ণধার হিসাবে আমাদের পূজনীয় কর্ণধার এবং কেন্দ্রকিলক এবং সংঘাচার্য শ্রী শ্রী বাবাইবাবু রয়ে গেছেন ঠাকুরের ধ্বজা ধরে তিনি সেগুলি প্রচার করার চেষ্টা করছেন আমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে সকলের মধ্যে, যাতে মানুষ আরো সব দিকে বর্ধিত হয়ে যায়। সোনারপুরে আজকে সেই সব বিষয়ে আলোচনা হবে যাতে মানুষ সুস্থ থাকতে পারে, স্বস্থ থাকতে পারে, আনন্দময় থাকতে পারে, জীবনে বেঁচে বলে উঠতে পারে, শান্তি কেমন করে আসতে পারে, পৃথিবীর শান্তি, বাংলার শান্তি, ভারতের শান্তি, সর্বত্রই শান্তি যাতে কেমন করে আসতে পারে, সেজন্যই আমাদের এই সৎসঙ্গ। কেননা শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন শান্তির অবদূত, শান্তির প্রতীক এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এক কথা ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, যার দ্বারা মানুষ ভালোভাবে থাকতে পারে, তার জন্যই ঠাকুরের আগমন, তার প্রচার এবং তার আদর্শের কথা আমরা বলে থাকি। আজকে আমি আপনাদের সামনে কালকে রাত্রিবেলায় আমাকে পীযূষদা বললেন সোনারগাছি সৎসঙ্গে কিছু বলবার জন্য। আমি মনে মনে ভাবলাম ঠাকুরের কথা যত বলা যায় ততই ভালো। তার কারণ ঠাকুর তো বাঁচাবার কথা বলেন, আর ঠাকুরের কথা বলা মানেই হচ্ছে যাজন করা। ঠাকুর বলেন যাজন করার মাধ্যমে তোমার নিজের শরীর মন ভালো হয় এবং অনুরাগও ঠাকুরের প্রতি বেড়ে যায় যদি কেউ সিনসিয়ারলি যাজন করে, প্রচার করে, ঠাকুরের কথা বলে। আর যাজন কথার আরেকটা মানে হচ্ছে অন্যের আত্মাকে কেড়ে নিয়ে ইষ্টের আত্মার সাথে যোগাযোগ করে দেওয়া। সেটাই হলো দীক্ষা। টু কিডন্যাপ। কিডন্যাপ মানে দর্শন করা, কিডন্যাপ মানে হচ্ছে চুরি করে নিয়ে যাওয়া। চুরি করে নিয়ে গিয়ে আমরা মহামানবের সাথে যুক্ত করে দিচ্ছি তাকে। সেটা বলে কিডন্যাপিং অফ সোল অফ দ্য পিপল ফর দি পারপাস অফ টু ফুলফিল দ্য শ্রী শ্রী ঠাকুরস ইডিওলজি। এবং সেই পারপাসের সাথে যুক্ত করে দেওয়াই হচ্ছে আসল জিনিস। তাতে মানুষের মন ভালো হয়, শরীর ভালো হয়, চরিত্র ভালো হয়, মানুষ ভালো থাকে। আজকে আমি আপনাদের সামনে শুধু একটা ঘটনা বলবো, যা আমার মনকে সবসময় আলোড়ন করে, যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি ঠাকুরের কাছে 1949 সালে যাই। শ্রী শ্রী ঠাকুরে আমাকে আইএসসি, বিএসসি, বিএ, এমএ, এলএলবি সব পড়ান। আমাকে পাঞ্জা দেন। আমাকে যা কিছু করেছেন শ্রী শ্রী ঠাকুরের দয়াতেই আমার সবকিছু হয়েছে। তিনি আমাকে শতেক গুণে ভরে দিয়েছেন। তিনি বলেছেন তার কাছে থেকে তার বাণী, তার কথোপকথন ইত্যাদি লেখার জন্য। এবং সেই কথোপকথনের একটি ঘটনা যা আমি নিজে লিখেছি এবং যা পরে বিভিন্ন বইতে ছাপা হয়ে গেছে, সে ঘটনাটা আমি নিজে স্বচক্ষে দেখেছি, সেটাই আপনাদের বলবো। আমাদের ঠাকুরের একজন শিষ্য ছিলেন। তিনি 1945 এ এসে দেওঘরে পাবনাতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেন। তার নাম হলো মিস্টার হাউজারম্যান। হাউজারম্যানের মা ক্যান্সারে আক্রান্ত।
ঠাকুর তাকে বললেন, "তোমার মাকে দেখা লাগে, মাকে সেবা করা লাগে।" এবং তিনি হাউজম্যানের আমেরিকা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন। হাউজম্যান আমেরিকায় চলে গেলেন মার কাছে এবং ঠাকুর তখন বলে গেছেন, "যদি পারিস কিছু লিখিস।" এখন হাউজম্যানের অন্যান্য ভাইরা, বোনেরা সকলে যারা ছিলেন, তারা মাকে নার্সিং হোমে পাঠিয়ে দিবেন বলে ঠিক করলেন। হাউজম্যানদাকে বললেন, "না, মাকে নার্সিং হোমে পাঠাবো না। আমি নিজে মার সেবা করব।" এবং শ্রী হাউজম্যানদা স্বয়ং নিজে মায়ের সেবা করতে লাগলেন। সেবা করে তাকে যতখানি পারেছেন সেবা দিয়ে গেছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হাউজম্যানদার মা ক্যান্সারে মারা যান। ঠাকুর তখন হাউজম্যানদাকে বলেছিলেন কিছু লিখবার জন্য। হাউজম্যানদা ঠাকুর সম্বন্ধে একটা বই লেখেন। তার নাম হচ্ছে 'ওশেন ইন এ টি কাপ'। খুব প্রাণ দিয়ে, আবেগ দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। কিভাবে লিখবো না লিখবো বসে, বসে প্রার্থনা। প্রার্থনা ঠাকুরের কাছে যেটা তার যে অনুরাগ বা প্রার্থনা বা তার যে নিষ্ঠা, তার ভিতর থেকে সেটা সাড়া দিয়ে উঠেছিল। তিনি বইটা লিখে ফেললেন। যাকে বলে গ্যালিপ প্রুফ পান্ডুলিপি করলেন। সেইটা নিয়ে তিনি বহু জায়গায় গেলেন যাতে ওইটা ছাপা হয়। সেটা অনেকেই রিফিউজ করেছে যে, "এরকম হয় না মানুষ। তুমি ভুল লিখেছ। তোমার লেখা ঠিক না।" হার্পার ব্রাদার্স বলে একটা বড় পাবলিশিং কোম্পানি আছে। তার কর্ণধার হলেন মিস্টার ইউজিন এক্সম্যান। তিনি ভাইস প্রেসিডেন্ট অফ দ্যাট হার্পার অ্যান্ড ব্রাদার্স। তার কাছে গিয়ে বললেন, বই দেখালেন। তিনি বই পড়লেন, খুশি হলেন, হাউজের মধ্যে যাজন করলেন। তিনি বললেন, "আমি তার আগে লোকটাকে দেখতে চাই।" হাউজের মান্দা ইন্ডিয়ায় চলে আসেন। ডাকবাংলো, দেওঘরে ডাকবাংলোর অপোজিটে একটা বাড়ি আছে। এটাকে বলে অক্ষয় স্মৃতি। রুইনেটের উপরেই বাড়িটা। হাউজের মান্দা সেটা ৳৪০,০০০ দিয়ে কিনে নিলেন এবং সেই বাড়িটা সুন্দর করে সাজালেন। এক্সম্যান সাহেব আসবেন। তারা কলকাতায় গেলেন দমদম এয়ারপোর্টে। সেদিন তাজ হাউজের সাথে জনার্দন মুখার্জী বাগ্মী প্রবর, একজন ঘোর কমিউনিস্ট এবং এক্সিকিউটিভ বডির মেম্বার, যিনি ঈশ্বর ভগবান কিছু মানতেন না, তিনি ছিলেন। মধুসূদন ব্যানার্জিতে বলে একজন খুব বড় ব্যবসা করে কলকাতায়, তিনি ছিলেন। মিস্টার বি.কে. কাপুর বলে এক দাদা, যিনি একজন পরম ভক্ত লোক। ঠাকুরের নির্দেশে যে তিনি কত কাজ করেছেন তার ঠিক নাই। শ্রী শ্রী কাজলদাকে মেডিকেল কলেজে ভর্তি করান তিনি। বলা বাহুল্য, বিধানচন্দ্র রায় যখন ইলেকশনে দাঁড়ান মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে, ঠাকুরের আদেশে সেই কাপুরদা বিধান রায়ের হয়ে ভোটে লড়েছেন এবং মাত্র ৪০০ ভোটে বিধান রায় জিতেছেন। এবং এটা আমার বিশ্বাস ঠাকুরের ইঙ্গিতে কাপুরদা এই কাজ করাতেই বিধান রায় জিততে পেরেছেন এবং বাংলা এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কাপুরদা শ্রী ঠাকুরকে অনেক গালি দিয়েছেন। কাপুরদা শান্তিনিকেতন ইউনিভার্সিটির জন্য যে ম্যাপ আমরা বইতে দেখতে পাই, ঠাকুরের নির্দেশ মতো, ঠাকুর একদিন খুব কাতরভাবে বলছিলেন, "আমি আর শান্তিনিকেতন ইউনিভার্সিটি দেখে যেতে পারবো না।" তখন কাপুরদা নিজে বলেছিলেন, "আমি করব, আপনি বলুন কি করতে হবে।" তখন ঠাকুর বললেন, "কতখানি জমি নিতে হবে, কি থাকবে না থাকবে, জুলজিক্যাল গার্ডেন, মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগ, সোশিয়াল বিভাগ, এডুকেশন বিভাগ, বিভিন্ন বিভাগ যে থাকবে সেটা বলে দিলেন।" এই কাপুরদা সন্তোষ বাগচির কাছে গিয়ে স্কেচ করলেন, ঠাকুরকে এনে দেখালেন, শ্রী বরদাকে দেখালেন। শ্রী বরদা তা অনুমোদন করলেন। সেই শান্তিনিকেতন ইউনিভার্সিটির কেসটা কাপুরদা তার নিজের বই মাই এক্সপেরিয়েন্স উইথ এ লিভিং গড এই বইতে দিয়ে দিয়েছেন। স্মৃতির মালা বইটাও আছে এবং অন্যান্য বইতেও আছে।
যেটা বড়দা এবং শ্রী শ্রী ঠাকুরের অনুমোদিত প্রায় ৩০০ একর জমির উপরে এটা করার ইচ্ছা। সেই কাপুরদা ছিলেন, মধুসূদন ব্যানার্জীদা ছিলেন, জনার্দনদা ছিলেন। সকালবেলা ৮:৩০ ৯টার সময় এসে প্লেন নামলো দমদমে। ওরা এয়ারপোর্টে ছিল। ওরা ফুলের মালাটা দিয়ে এক্সম্যান সাহেবকে বরণ করে নিলেন এবং গাড়ি করে সোজা হাওড়া চলে আসলেন। তুফান এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে টিকেট করা ছিল। তারা সকলে জনার্দন দা, কাপুর দা এরা সকলেই মিলে মিস্টার এক্সম্যান সাহেবকে নিয়ে দেহঘর রওনা দিলেন ১৯৬১ সালের ৮ই সেপ্টেম্বর। হাওড়া থেকে তুফান এক্সপ্রেস সাধারণত ৪:৩০ ৫টায় এসে পৌঁছে জটিজিতে। আমাদের বড়, বড় সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা তারা গাড়ি নিয়ে গিয়েছিলেন স্টেশনে, জসি স্টেশনে। এক্সপ্রেস সাহেবকে বরণ করে ঠাকুরবাংলায় নিয়ে আসলেন। আমি ঠাকুরের কাছে বসা ছিলাম পাশেই ২-৩ হাত দূরে। ঠাকুর পার্লারের একটা কাছে যে জানলাটা আছে, যেদিক দিয়ে বড়দা প্রবেশ করে প্রণাম করতেন ঠাকুরকে, বর্তমানে আমাদের কর্ণধার শ্রী, শ্রী বাবাইবাবু ওই দরজা দিয়ে ঢুকেই ঠাকুরকে ভিতরে প্রণাম করেন। সেই দরজার কাছেই একটা চৌকি ছিল। একটা চৌকি পার্লারের মাঝখানে আছে, আরেকটা চৌকি ওই জানলার কাছ দিয়ে ছিল যেদিক দিয়ে দরজা। ওইখানে ঠাকুর বসে আছেন। ওইখানে ঠাকুর বসে আছেন উত্তরাস্য হয়ে। এমন সময় ওইদিকে দরজা দিয়ে পার্লারের এক্সপ্রেস সাহেব বেঁটে মানুষটা, আমার মনে পড়ে যতদূর একটা সাদা জামা পরা ছিল আর ফুল প্যান্ট ছিল পরা। প্যান্টটা গোজা, জামাটা গোজা ছিল প্যান্টের মধ্যে। তিনি ২ টা মধুর শিশি নিয়ে এসে ঠাকুরের হাতে দিলেন। কোলের মধ্যে দিলেন। কোলের মধ্যে রাখলেন। ঠাকুর সেটা হাত দিয়ে নিলেন। হাঁ করে ঠাকুর উপরের দিকে দেখে এক্সপ্রেসের দিকে দেখে আছেন। এক্সপ্রেস সাহেব বললেন, "আমি আপনার এখানে ৭ দিন থাকবো। আমার অনেক কথা আছে আপনার সাথে।" ঠাকুর ৭ দিন থাকবেন? এটা আমার কাছে রসগোল্লা খাওয়ার মতো মনে হয়। ঠাকুর খুব খুশি হইলেন। আজ শুধু আপনার বিশ্রাম দরকার। আজ আপনি বিশ্রাম নেন। এক্সপ্রেস সাহেব বললেন, "আমি খুব টায়ার্ড। আমি ঘুমাতে পারিনি ভালো রকম। ট্রেনে একটুখানি ঘুমিয়েছিলাম।" তাও প্রত্যেক স্টেশনে মানুষগুলো উঠে আমাকে ফুলের তোড়া, মিষ্টি ইত্যাদি দিতে লাগলো। আমি তো অবাক হয়ে গেলাম, আমাকে কেন এরা এত সম্বর্ধনা করে? আমাদের দেশে যারা পলিটিশিয়ান তাদের এই জাতীয় সম্বর্ধনা করে। কিন্তু আমি তো পলিটিশিয়ান নয়। আমি সাধারণ মানুষ। আমাকে এরা কেন এত সম্বর্ধনা করছে, মিষ্টি দিচ্ছে, ফুল দিচ্ছে প্রত্যেক স্টেশনে, স্টেশনে বর্ধমানে, আসানসোলে বিভিন্ন জায়গাতে কাজ যেতে, যেতে। আজ আপনি বিশ্রাম করেন, কালকে আমার থেকে কথা হবে। এক্সএম সাহেব চলে গেলেন। ঘরটা খুব সুন্দর সাজানো হয়েছিল। অক্ষয় লজ। অক্ষয় স্মৃতি না অক্ষয় লজ নাম, ঠিক ডাকবাংলোর অপোজিটে ঘরটা, বাড়িটা। সেই বাড়িটা হাউজরম্যানদের কিনে এখনো ওই বাড়িটা আছে। এনি হাউ এক্সএম সাহেব পরদিন আসতে লাগলেন। পরপর তিনি ৬ দিন আসলেন। ৬ দিনের দিন এসে বললেন, "ঠাকুর আমি দীক্ষা নিবো, আমি খুশি।" ঠাকুরের দীক্ষা নিলেন, হাউজরম্যানের দীক্ষা দিলেন এবং ঠাকুরের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। তিনি খুব বিজ্ঞান মনস্ক। তিনি একটা প্রশ্ন করলেন আমার মনে আছে, "ঠাকুর বিজ্ঞান তো প্রার্থনাকে প্রমাণ করতে পারে না। আপনি যে প্রার্থনার কথা বলেন, আপনি যে নামধানের কথা বলেন, আপনার যে আচার্য অনুরূতির কথা বলেন, আপনি যে নিষ্ঠার কথা বলেন, এইসব প্রার্থনা-টার্থনা বিজ্ঞান প্রমাণ করতে পারে না। আর আমাদের আমেরিকাতে কর্মই হচ্ছে ভগবান। আমাদের দেশে এসব নাই।" ঠাকুর কথা শুনে হাসলেন এবং একটুখানি চোখ বুজে বসে চক্ষু বুজে থাকলেন। এই যে আমি প্রার্থনা করছি, এক্সএম সাহেবকে বললেন, "তার ভিতরে কি হয়?" বলে, "প্রার্থনার মধ্যে দিয়ে একটা নামের ব্যঞ্জনা হয়।
শরীরটা থ্রিল করে, কেঁপে উঠে। ওই বারে ওই নামটা করার দরুনে শরীরটা থ্রিল করে। নামটা কি? নামটা হলো সিড অফ গড, ভগবানের নাম, বীজ নাম। গড তো মানি না, সিড অফ গড, এ কাইন্ড অফ সাউন্ড। আমি ঠাকুর কাছে জিজ্ঞাসা করলাম, ঠাকুর রাধাস্বামী কথাটার মানে কি? তখন ঠাকুর বলছিলেন, আমার মনে আছে, আমি লিখেও রেখেছিলাম, a mechanical composition of vibration through which the creation is created. আমি জিজ্ঞাসা করলাম, রাধা স্বামী কথাটার মানে কি? রামানি বলছে ইনওয়ার্ড মোশন, ধামানি হচ্ছে সিজেশন, সামানি হচ্ছে আউটওয়ার্ড মোশন, ও মি মানে হচ্ছে ইনওয়ার্ড মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন। অর্থাৎ নাম হচ্ছে একটা কম্পন। আমরা যে শব্দটা করি ওটা একটা কম্পন। সেই কম্পনটাকে যদি উচ্চারণ করা যায় তাহলে ওইটা ঠিক ওই নাম ধরে, যে নাম আমি বললাম। এবং ঠাকুর বললেন, এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন, এই মেকানিক্যাল কম্পোজিশন একটি যান্ত্রিক সংগঠন অফ ভাইব্রেশন, কম্পনের একটা যান্ত্রিক সংগঠন, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে দি ক্রিয়েশন, সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। দি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। So in the beginning there was word, word was God, word was logos. এই যে কথা আছে যা যীশু খ্রিস্ট বলে গেছেন। আর হযরত রাসূল বলছেন, আদিতে ছিল নূর, নূর মানে হচ্ছে শব্দ। বর্তমান বিজ্ঞান বলে পজিটিভ, নেগেটিভ, ফাইনেস্ট পার্টিকেলস, পুরুষ প্রকৃতি বলে আমাদের সাংখ্যে। আর ঠাকুর বলেন গিফট অফ গড, সিড অফ গড। অর্থাৎ যে নামের মাধ্যমে, যে কম্পনের মাধ্যমে পৃথিবী উদ্ভিন্ন হয়ে উঠেছে, ওইটা হলো সৎনাম বা বীজ নাম। তো তুমি যখন সেই বীজ নামটা করো, উইথ ডিউ রিগার্ড and respect and adherence for the superior beloved, for your guru, for your living guide, সেই চৈতন্যের সাথে যুক্ত হয়ে, সেই জীবন্ত দেবতার সাথে যুক্ত হয়ে তুমি যখন তার নামটা করো, তখন তোমার ভিতরে একটা থ্রিল হয়। এই থ্রিলের মাধ্যমে, এই যোগাযোগের মাধ্যমে তোমার ভিতরের মস্তিষ্কের ফাইন টেস্ট অর্থাৎ গুণাবলীগুলি জেগে উঠে। এবং ঠাকুর বললেন, ইন্ডিভিজুয়ালিটি, অখণ্ড ব্যক্তিত্ব বা ঠাকুরত্ব যাকে বলে, তারা হয় উদ্বোধনের ওই পথে। ঠাকুর তারপর তাকে আরো বললেন, আমি একটা কাগজ পড়ে ঠাকুরকে শুনিয়েছিলাম, পন্ডিচেরিতে ধান ক্ষেত, অনেক ধানের ক্ষেত আছে। ধানের ক্ষেতের মধ্যে গিয়ে এক ভদ্রলোক কম্পন সৃষ্টি করলো। শব্দ করতে লাগলো, বাজাতে লাগলো, বেহালা বা ওই জাতীয় কিছু এমন শব্দ করতে লাগলো যে গাছগুলোর মধ্যে থ্রিলিং এর ভাব আসলো এবং গাছগুলো দেখা গেল বার বেড়ে যাচ্ছে। ইট ইজ নাথিং বাট ডিউ টু ভাইব্রেশন। এটা পেপারে বেরিয়েছিল, সে কথা ঠাকুর কাছে পড়া হয়েছিল। ঠাকুর বললেন, এই যে থ্রিলিংটা হচ্ছে, এই থ্রিলিংটা হবে তখনই যখন তোমার আদর্শের প্রতি বা গুরুর প্রতি বা আমার প্রদত্ত যে বীজ নাম, তা তুমি আমার মাধ্যমে হোক বা আমার ঋত্বিক, পান্দাপ্রাপ্ত ঋত্বিকদের মাধ্যমে হোক, যার মাধ্যমেই তুমি আমার সাথে যুক্ত হচ্ছ এবং ওই নামটা মনন করছো, স্মরণ করছো, বারে আবৃত্তি করছো, উইথ প্রপার ধ্যান, আমার চিন্তা সমেত এবং অন্যান্য চিন্তা পরিকল্পনা, এতে যা তোমার সমস্ত চিন্তা করছো, অথচ নামও করছো সাথে, এর মাধ্যমে তোমার ভিতরের মধ্যে একটা থ্রিলিং এর সৃষ্টি হয়। এর ফলে তোমার কি হয়? তোমার শরীর মন জাগ্রত হয়ে উঠে, ভালো হয়ে উঠে। তুমি অগম্য গমন করতে পারবে না, যা তা খেতে পারবে না। তোমার ভাব মধুর হবে।
তোমার মধ্যে ভালোবাসা জেগে উঠবে উইথ প্র্যাকটিক্যাল কোম্পানি উইথ দ্যাট সুপিরিয়র বিলাভেড। বলে প্র্যাকটিক্যাল কোম্পানি কেমন করে হবে? তিনি তো এখন নাই। প্র্যাকটিক্যাল কোম্পানি কেমন করে করব? তিনি না থাকলেও তিনি বলে গেছেন, "আমি যে পর্যন্ত না আসি আবার, সে পর্যন্ত তোমরা এই নামেই করবে।" তিনি এসে আবার নিউ নেম দিয়ে যান। যেমন যিশু বলছে, "I shall come again and give my new name." এবং চৈতন্যদেব বলেছেন, "এই মতো আরো ২ বার আমি আবির্ভাব হব।" এরকম কথা বহু জায়গায় আছে। আমি সেসব নিয়ে ডিলিং করতে চাই না। আমি চাচ্ছি যে বৈজ্ঞানিক ভিত্তিটা কি নামের। তো ওইভাবে নাম করার ফলে একদিন ঠাকুর বসে আছেন নিবেশে, কেষ্টদা বসে আছেন। আমি তখন কেষ্টদার লাইব্রেরিয়ান। কেষ্টদার একটা বিরাট লাইব্রেরি ছিল। আর ওয়ার্ল্ডের যত জায়গায় যত বই আছে ঠাকুর কেষ্টদাকে এনে দিতেন। কেষ্টদার কাছে লাল, নীল পেন্সিল অন্তত গোটা ১৫-২০ ছিল। সেগুলি আমি রেডি করে রাখতাম। কেষ্টদা পড়তেন আর দাগাইতেন। আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে সেগুলি বলতেন। ঠাকুর সেগুলি শুনতেন, শুনে উত্তর দিতেন। একদিন কথায়, কথায় কেশবদা বলেছিলেন ঠাকুরের কাছে যে, "আমাদের যে স্পার্ম বা ডিএনএ বা আরএনএ যা আছে, ডিএনএ আর আরএনএ রিবোজ নিউক্লিক অ্যাসিড বলে। আর ডিএনএ ওরও ওরও নাম আছে। ডিএনএ এবং আরএনএ যেটা স্পার্ম বা জিনের মধ্যে থাকে, সে জিনের মধ্যে Fe অর্থাৎ আয়রন আছে, লৌহ আছে। ঠাকুর বলেন আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। রক্তের নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল আছে। কারখানার একটা কুলিও কাজ করে। আর ইসিফোর্ড রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার কেসি ব্যানার্জিও কাজ করেন একটা বিরাট কারখানায়। তার আন্ডারে ১০,০০০ লোক কাজ করে। সে ব্রেইনের কাজ করে। তার যে রক্ত প্রবাহগুলো, শিরার মধ্যে রক্ত প্রবাহগুলো নর্থ পোল, সাউথ যার যত বেশি অ্যাডজাস্টেড, যত বেশি বিনায়িত, তার বুদ্ধি তত বেশি, তার জ্ঞান তত বেশি, তার প্রজ্ঞা তত বেশি। আর যেগুলি যার যত অ্যাডজাস্টমেন্ট কম, তার বুদ্ধি তত ভোঁতা কম। সেজন্য এই কথাটা আমি যখন ওই বইটা আনলেন, কেশব আমাকে বললেন, "ওই বইটা নিয়ে আসো তো।" সেই বইটা আমার নামটা এখন মনে নাই। বইটা এনে ঠাকুরের কাছে পড়ানো হলো। বললেন, ওই যে রক্ত থাকে দাদা কেষ্টদা, ওই রক্ত নামের মাধ্যমে ওই নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল হয়ে অ্যাডজাস্টেড হয়ে উঠে।" কত বড় সায়েন্স যে ঠাকুর বললেন, এগুলো এখনো সায়েন্টিস্টরা ঠিক বের করতে পারেনি। ঠাকুর অনেক জিনিসই বলে গেছেন, যেগুলি এখনো বিজ্ঞান ঠিক বের করতে পারেনি। চাঁদের কথা, সূর্যের কথা ঠাকুর বলে গেছেন। তা নিয়ে বর্তমানে এগুলি একটু, একটু বেরোচ্ছে আর ঠাকুরের কথার সাথে মিলছে। আমার মনে আছে শিশুতোষ মুখোপাধ্যায় আমার এক বই পড়ে চাঁদে যে মানুষ আছে, গাছপালা আছে সেসব ঠাকুর বলেছিলেন। আমার কাছে শিশুতোষ মুখোপাধ্যায় একটা ফোনে বলছেন, "মনিদা আপনি কি লিখেছেন এসব বর্তমান বিজ্ঞান তা বলে না।" তারপর দেখা গেল আস্তে, আস্তে যে সেইসব জিনিসও সেখানে সন্ধান পাওয়া যাচ্ছে ক্রমশ। অবশ্য ঠাকুর কেমন করে এসব জানেন না জানেন, এটা আমার বোধের বাইরে, এটা রহস্যের বাইরে। তা আমি আজকে আপনাদের যে কথা নিয়ে আলোচনা করতেছিলাম, মিস্টার এক্সপেন সাহেবের কথা, তিনি প্রার্থনাকে প্রমাণ করার কথা বললেন। ঠাকুর তখন তাকে বললেন, "এর পিছনে যেই জ্ঞান আছে সেটা হলো বিজ্ঞান। কেমন করে এইসব সংগঠিত হলো, ফিলটা কেমন করে আসলো, এই যে পিছনে এগুলি জানাটাই নাম হলো বিজ্ঞান। আর এই সায়েন্স এই প্রার্থনাকেও প্রমাণ করতে পারে যদি তেমনতর ভাবে তারা অনুসন্ধান করে, রিসার্চ করে এবং চেষ্টা করে।" এইভাবে এক্সম্যান সাহেবের সাথে নামদান সম্বন্ধে, স্পিরিচুয়াল সম্বন্ধে অনেক কথা হলো। আমেরিকা সম্বন্ধে অনেক কথা হলো। আমাদের দেশ হচ্ছে নৈরাজ্যের রাজ্য। আমাদের দেশে ভগবান ওরা মানে না। কর্মই ভগবান। ঠাকুর আমাদের দেশের লোকেরা অনেক ভুগছে নৈরাশ্যভাবে। অনেক পাগলা গারদ হয়ে গেছে। অনেক কিছু আমাদের প্রাচুর্যের কোনো অভাব নাই। ঠাকুর বললেন,
আমি মনে করি বা বুঝি আমেরিকা উন্নতি লাভ করুক, রাশিয়া উন্নতি লাভ করুক, সকলে উন্নতি লাভ করুক, সকলেরই নিষ্ঠা থাকুক একজনের প্রতি, এক আদর্শের প্রতি। যে আদর্শের মাধ্যমে যার মাধ্যমে আমরা সকলে আসছি তাকে সম্বেক বলি, আল্লাহ বলি, গড বলি, ঈশ্বর বলি, পুরুষোত্তম বলি, অবতার বলি, যাই বলি না কেন, বা তাকে নামি, অর্থাৎ যে নাম আমরা করি সেই নামের মূর্ত প্রতীক যিনি তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর। নামে যাই বলি না কেন, সেই একের সাথে মানুষ যখন যুক্ত হয়ে যায় তখন সারা পৃথিবী মিলে একটা পৃথিবী হয়। সারা পৃথিবীর মানুষ মিলে একটা পরিবার হয়। বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন সময়ে প্রফেটসরা, পয়গম্বররা, গডরা মাঝে মাঝে আবির্ভূত হয়। রাম মন্দির নিয়ে কত কথা হচ্ছে, কত কিছু হচ্ছে। রাম কত বছর আগে মন্দির তৈরি হয়ে গেছে, সেটা উদ্বোধন হবে। সারা ভারতবর্ষ উদ্বেল হয়ে উঠেছে, পৃথিবীর বহু দেশও উদ্বেল হয়ে উঠেছে। কেননা আমরা রামকে ভালোবাসি, রামকে অবতার বলে মনে করি। এই রামকেই মনে করি যিশু, এই রামকেই মনে করি হযরত, এই রামকেই মনে করি বুদ্ধদেব, এই রামকেই মনে করি রামকৃষ্ণদেব, এই রামকেই মনে করি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেজন্য এত আয়োজন, এত করা এখন আমাদের দেশে চলছে। কিন্তু আমরা তো ভেদাভেদ নিয়ে আছি। আমরা তো সম্প্রদায় বিরোধ করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, "হি হু ইগনোরস ওয়ান, হি হু যিনি একজনকে ভালোবাসেন শুধু আর কাউকে ভালোবাসেন না, হি হু লাভ ওয়ান বাট ইগনোরস আদার, দে আর নট ফিট ফর মি।" তারা সকলকে তখন ইগনোর করে। আমি শুধু রসুলকেই ভালোবাসলাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু এদেরকে কাউকে ভালোবাসলাম না। ঠাকুর বললেন, হি ইগনোরস অল, সে সকলকে ইগনোর করে। এটা ঠাকুরের বাণী আছে একটা, দি মেসেজ বইয়ের মধ্যে লাস্ট বাণীটা আপনারা দেখবেন খুব সময় ৩২০ পৃষ্ঠায় লাস্ট বাণীটা, কালার অ্যাডিয়ার বি কালার উইথ হিম। তাতে কৃষ্ণের গুণ কি, রামের গুণ কি, রসুলের গুণ কি, রামচন্দ্রের গুণ কি, বুদ্ধদেবের গুণ কি, এইসব বলার পর ঠাকুর বললেন, অল দ্য প্রফেটস আর সেম অ্যান্ড সিমিলার। টু ইগনোর ওয়ান ইজ টু ইগনোর অল। ইউ টু সেক্টেরিয়ান ভিউ। এগুলি সমস্ত ঠাকুর বলছেন এই ধর্মগুলো, খ্রিস্ট ধর্ম, বুদ্ধ ধর্ম, এগুলি সমস্ত সম্প্রদায়। এগুলি সমস্ত সম্প্রদায়। ধর্ম কখনো দুই হয় না, ধর্ম এক। এই যে মহাবাণী ঠাকুর আমাদের মধ্যে দিয়ে গেছিলেন, এই যে মহান প্রচার ঠাকুর আমাদের করতে মধ্যে বলে গিয়েছেন, এটা তো কত বড় জিনিস। একমাত্র সৎসঙ্গীরাই বলতে পারে, আমি যিশুকে ভালোবাসি, খোদাকে ভালোবাসি, রামকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, রামকৃষ্ণদেবকে ভালোবাসি। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের লোকেরা বা ধর্মের লোকেরা হোল হার্টেডলি সকলকে যে ভালোবাসা তা পারে না। কিন্তু ঠাকুর এসে সেই শিক্ষা আমাদের দিয়ে গেলেন। সেজন্য ঠাকুরকে বলি আমরা ইউনিভার্সাল ম্যান। এক্সপেরিয়েন্স সাহেব বললেন, আপনার মতো ইউনিভার্সাল ম্যান আমাদের দরকার। আপনি চলুন, ইন্ডিয়া রাধাকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণন আমার বন্ধু লোক। আমি তার সাথে দিল্লিতে দেখা করব। আমি এই ঠাকুর বাংলাতে হেলিকপ্টার নিয়ে আনার ব্যবস্থা করব। আপনাকে সেই হেলিকপ্টারে নিয়ে দমদম নিয়ে যাব। দমদম থেকে আপনাকে আমার বিভিন্ন দেশে নিয়ে যাব। আমার দেশ সমৃদ্ধ হবে। ঠাকুর দয়া করে আপনি অনুমতি করেন। ঠাকুর এক্সপেরিয়েন্স সাহেবের দিকে হাঁ করে দেখে থাকলেন আর বললেন, আপনি আমাকে আপনার মাথায় বহন করে নিয়ে চলুন। আমি আপনার মধ্যে দেশ হতে দেশান্তরে ঘুরব। আমি টটিনী হইয়া যাইব বহিয়া, নবনব দেশে ভারত লইয়া, নবীনের কথা কহিয়া গাহিয়া গান। এক্সপেরিয়েন্স সাহেব এই কথা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। ১৪ তারিখ এসে গেল, ১৪ই সেপ্টেম্বর তিনি চলে যাবেন। ১৩ তারিখ তার দীক্ষা হয়ে গেছে। ঠাকুরের কাছে আশীর্বাদ করলেন, প্রার্থনা চাইলেন ইত্যাদিতে। ঠাকুর দুজনের চোখে জল ছলছল করছে। এক্সপেরিয়েন্স সাহেব ঠাকুরকে সামনে রেখে আস্তে পিছন ফিরেননি। সামনে রেখে অনেক দূর গিয়ে পিছন ফিরে তারপর চলে গেলেন।
14 তারিখ দেওঘর থেকে তিনি চলে গেলেন কলকাতা, কলকাতা থেকে প্লেনে করে ফ্রান্স, জার্মান, বার্লিন, লন্ডন ইত্যাদি বিভিন্ন জায়গা হয়ে তিনি ওয়াশিংটন চলে গেলেন। তা আমার কথা হচ্ছে এটা আপনাদের কাছে, এই যে মহাপুরুষটা আসলেন এবং বই ছাপা হয়ে গেছে, সেই বই অনেকের কাছে দেওয়া হয়েছে, এমনকি প্রেসিডেন্ট কেনেডিকেও দেওয়া হয়েছিল। আমি দেখেছি শ্রী, শ্রী ঠাকুর কেনেডি যখন ওসওয়াল্ড কর্তৃক একজন অ্যাসাসিনেশন আ যার গুলিতে যখন মারা গেলেন, এই টিভি রেডিও যখন চালিয়ে দেওয়া হয়েছিল, দেওঘরে ঠাকুর বাংলাতে ঠাকুর বসেছিলেন। ঠাকুর হাউ, 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 হাউ করে কাঁদতে লাগলেন। আমি দেখেছি একটা মানুষ যে ভালোবাসে একজন আমেরিকান লোক প্রেসিডেন্ট কেনেডি ঠাকুর বললেন, যার বয়স মাত্র ৪৫ বছর বয়স, এমন ভালো প্রেসিডেন্ট আর আমেরিকাতে আসেনি। ঠাকুর বললেন, লাল বাহাদুর শাস্ত্রী শ্বাসখণ্ড মারা গেলেও তার মরদেহ যখন দিল্লিতে নিয়ে আসা হলো, রাজপথ দিয়ে প্রসেশন যাচ্ছিল, রেডিও চালিয়ে দিলেন আমাদের বঙ্কিম রাজা। ঠাকুর বাংলার মধ্যে রেডিও চালিয়ে দিলেন। ঠাকুর হাউ, হাউ করে কাঁদতে লাগলেন। ২-৩ খানা রুমাল ভিজে গেল। ঠাকুর বললেন, ক্ষত্রিয় বীর্য যদি দেখতে চাও তবে লাল বাহাদুর শাস্ত্রীকে দেখো। এমন নরম মানুষ, এমন সুন্দর মানুষ, নিরামিষাশী, এমন মাতৃভক্তিপরায়ণ, অথচ তেজস্বী, বীর, সাহসী, এমন লোক আর দ্বিতীয় কেউ হয় নাই ভারতবর্ষের মধ্যে। ঠাকুর সকলকে প্রশংসা করেন, সকলকে ভালোবাসেন, সকলকে আপন করে নেন। ঠাকুরের বিধি দিয়ে গেছেন, তোমরা যদি উন্নতি লাভ করতে চাও, সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকেই শক্তিশালী করে তুলতে চাও, তবে তোমাদের চাই এখন এই পূর্ব পূজ্য বর্তমান মহাপুরুষ আদর্শ, তাতে দীক্ষিত হতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তার স্বার্থে স্বার্থবান হয়ে তার পরিপূরণায় নিজকে নিয়োজিত করতে হবে। হবে স্বাধীন, পাবে শান্তি, নতুবা ছিন্ন ভিন্নতার হাত থেকে কিছুতেই বেরাবেন না। সেই ঠাকুরের উৎসব, সেই ঠাকুরের সৎসঙ্গ আপনারা করছেন সোনারপুরে। আপনাদের সকলকেই আমার নিবেদন, আপনারা আরো ইষ্টপ্রাণ, আরো নিষ্ঠানন্দিত অন্তরে ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি, স্বস্তিনী সদাচার, ওই থানকুনি পাতা খাওয়া, পরিবারকে ভালোবাসা, কমফোর্টেবল ম্যারেজের ব্যবস্থা করা, ইত্যাদি, ইত্যাদি ঠাকুর যা যা আমাদের জন্য ঠাকুর নির্দেশ দিয়ে গেছেন, আমরা সেগুলি সকলেই আরো কাঠায়, কাঠায় প্রচার করব। আমরা যাজন করব, চরিত্রবান হয়ে উঠব। সৎসঙ্গের মধ্যে ৪ কোটি লোক হয়তো দীক্ষিত, কিন্তু চরিত্রের বড় অভাব। চরিত্রটা চারায়। আমরা পারলাম না তো মুদিকে দীক্ষা দিতে, যিনি এত বড় লোক। আজ যদি তিনি জানতেন যে শ্রী ঠাকুরের রামচন্দ্র, তিনি কি ওখানে পড়ে থাকতেন? আমরা পারিনি তার কাছে পৌঁছতে। এটা আমাদের অযোগ্যতার প্রমাণ। ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন, আপনি বল্লভ ভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, এরা বড়, বড় যারা আছে তাদের কাছে চিঠি লেখেন, নাটক করেন, নোবেল করেন, পেপার বের করেন। অনবরত আর্টিকেল লেখেন, তার মধ্যে দিয়ে প্রচার এবং আচরণ ২ করেন। দেশ সমৃদ্ধ হয়ে উঠবে। আমরা সকলেই ভাগ্যবান। আজকে শ্রী, শ্রী ঠাকুরকে অনুসরণ করে আমরা সেই কথাই বলছি। আপনারা গুরু ভাইরা সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, শান্তি থাকবেন, এই প্রার্থনা করি। জয় গুরু রাধাস্বামী, রাধাস্বামী। বর্তমানে আমাদের যে আচার্যদেব আছেন, তিনিও আমাদের ঠাকুরের দিকে টেনে তুলছেন শ্রী, শ্রী বাবাইবাবু। তিনি বলছেন, আপনারা ঠাকুরপ্রাণ হয়ে ওঠেন। শোকের বিকর্ষণ আছে, শোকের কোনো আকর্ষণ নাই। আপনার বন্দে পুরুষোত্তম বলে বা ঠাকুর দাদার কাজ, বড় ঠাকুর দাদার কাজ আপনারা করতে থাকেন। সেই আশা, সেই ভরসা, সেই আপ্রাণতা নিয়ে আমরা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমি শ্রদ্ধেয় মনিলাল দাদাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আপনার জীবনী আমার কাছে রয়েছে, তো মাঝে মাঝে আমি পড়ি। তো ঠাকুর একদিন বললেন, দীক্ষা মানে দক্ষতা অর্জন, স্বীকার, আত্মনিবেদন, মুন্ডন, প্রেরণা, শক্তি সঞ্চারণা ইত্যাদি। আপনি প্রশ্ন করলেন, মানুষ তো দীক্ষা আপনার কাছ থেকে নিতে চায়, আপনি তো গুরু হবেন, আপনি ঋত্বিকদের কাছ থেকে দীক্ষা নিতে বলেন কেন? শ্রী শ্রী ঠাকুর ঋত্বিকরা আমার প্রতিনিধি, তাদের মাধ্যমে আমি দীক্ষা দিই। আমার পদ্ধতি মানে পদ্ধতির কথাই বলে দেয়। দীক্ষার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের চৈতন্যদেবের ৬ জন গোসাই ছিলেন। মানব ত্রাতা, মানব যীশু খ্রিস্টের
অ্যাপোজিট বা ধর্ম প্রচারক প্রেরিত ব্যক্তি ছিল, তারা ওই কাম করত। আপনার সঙ্গে তো সবসময় কথোপকথন হতো ঠাকুরের, এবং বিভিন্ন প্রশ্নের উপর প্রশ্ন, ইংরেজিতে এমএ পড়ার বিভিন্ন রকম অনুপ্রেরণা আপনি পেয়েছেন ঠাকুরের কাছে। আপনার ছোটকালের জীবনেও ঠাকুরের কাছে অনেক ঘটনা আমি পড়েছি। খুব ভালো লাগে আপনি আজও বেঁচে আছেন, আমাদের সামনে সেই সব কথা তুলে ধরেন এবং ঠাকুরকে নিয়ে সঙ্গ করেছেন, সেই কথাগুলো যখন আমাদের সামনে তুলে ধরেন মনে হয়, এবং বইয়ের সঙ্গে যখন আমি মিলিয়ে দেখি তখন মনে হয় মনিদার মুখ থেকে বইয়ের যে লেখাগুলো সেগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা। এতক্ষণ আপনি বলছিলেন আর আমি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখছিলাম। খুব ভালো দাদা, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। আমরা এতক্ষণ মাননীয় শ্রী মণিলাল চক্রবর্তী দাদা, শ্রী শ্রী ঠাকুরের অনুলেখ্য পার্শ্বদ ছিলেন তিনি। খুব সুন্দরভাবে তার হৃদয় নিংড়ানো কি সুন্দর সুন্দর কথোপকথন, ঠাকুরের সঙ্গে তার ভাব বিনিময় চলন, তার কাছ থেকে সবকিছু পাওয়া, সেই সমস্ত অভিজ্ঞতা এবং সেই সমস্ত হৃদয়ের কথাগুলো আমাদের সামনে তিনি তুলে ধরলেন। সত্যিকার আমরা সকলে বিমোহিত হয়ে গেলাম এবং আমরা মুগ্ধ। আমরা সত্যি ভাগ্যবান যে এই সময় আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা তা শুনতে পাচ্ছি। কত সুন্দর কথা এগুলো, সত্যি সারা জীবন শাশ্বত হয়ে থাকবে, ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকবে আমাদের সকলের হৃদয়ে। পরবর্তী জেনারেশনে তা ট্রান্সফার হবে। এর থেকে আর বড় কিছু পাওয়ার কিছু নেই। খুব সুন্দর মাননীয় শ্রী মণিলাল চক্রবর্তী দাদা, আপনি খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পারিপার্শ্বিক সকলকে নিয়ে, আমাদের সকলকে নিয়ে ভালো থাকেন, এই কামনা করি পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল শ্রীচরণে। অসাধারণ আলোচনা এতক্ষণ আমরা পেলাম, শুনলাম। এটা সত্যি আমাদের পরম ভাগ্যের ব্যাপার যে আমরা এখানে এত সুন্দর আলোচনা শুনতে পেলাম মাননীয় শ্রী মণিলাল দাদার কাছ থেকে। খুব সুন্দর, আমাদের সম্পূর্ণ দিন এবং পরবর্তী জীবন আরো অনেক সমৃদ্ধ হলো। এখন আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ছড়ার গান শ্রবণ করব। ছড়ার গান করবেন মাননীয় শ্রী কীর্তিকান্ত